দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের আমার চ্যানেলে আমি আন্তরিক স্বাগত জানাই। আজকের ইতিহাসের একটি ভিডিও, এবং এই ভিডিওতে আমি বলি যেটা ইতিহাসের 3 নম্বর অধ্যায় অবধি আমি বলেছি, কারণ অনেক স্কুলে সেমিস্টারের পরীক্ষা 3 নম্বর অধ্যায় অবধি হয়েছে। 4 নম্বর অধ্যায়ের আলোচনা আজকে আমি করব। 4 নম্বর অধ্যায়ের নাম হচ্ছে সংঘবদ্ধতার গোড়ার কথা। দেখো, তোমাদের যে ক্লাস 8-এর যে ভারতের স্বাধীনতার আন্দোলনের ইতিহাস পড়েছিলে, সেখানে কিন্তু বিদ্রোহগুলোর পর চরমপন্থী নরমপন্থী দল গঠন, কংগ্রেস, জাতীয় কংগ্রেসের গঠন, এই সমস্ত কিছু ছিল। তোমরা মনে করে দেখবে যে অ্যালান অক্টিভিয়াম হিউম এবং লর্ড ডাফরিন দুজনে মিলিতভাবে কংগ্রেস দল প্রতিষ্ঠা করেছিল, যাতে যাতে সমস্ত ভারতীয়রা তাদের দাবি দাবাগুলো ব্রিটিশদের কাছে পৌঁছে দিতে পারে। ঠিক আছে? এবং কংগ্রেসের এই দলের মাধ্যমে, মানে জাতীয় কংগ্রেসের মাধ্যমে ব্রিটিশদের কাছে দাবি দাবা চলে যাবে, তাদের কাছে অভাব অভিযোগ চলে যাবে এবং তারা সমস্ত দাবি দাবাগুলো মেটাবে, এরকমই একটা ভরসা আশা করেছিল ভারতীয়রা। কিন্তু পক্ষান্তরে দেখা যায় কিন্তু সেই আশা ভরসার তারা কোনো রকমই সুরাহা করেনি, তারা অভাব অভিযোগ মেটায়নি। তারা যে সমস্ত প্রতিশ্রুতি দিয়েছিল যে মহারানী ভিক্টোরিয়ার শাসনে, ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবস্থানের পর যখন ব্রিটিশ পার্লামেন্ট সরাসরি ভারতের শাসন ব্যবস্থার দায়িত্ব নিল, তখন তারা যে সমস্ত প্রতিশ্রুতি দিয়েছিল ব্রিটিশ সরকার, সেগুলো কিন্তু ফলপ্রসূ হয়নি। এবং দেখা গেছে যে নৌ বিদ্রোহের কথাটাও তোমরা নিশ্চয়ই শুনে থাকবে। ক্লাস 8-এই ছিল নৌ বিদ্রোহ, এবং দেখা গেছে যে যে সমস্ত নৌসেনারা ছিল তারা যেখানে ভারতীয় ছিল কিছু, আর কিছু কিছু ইউরোপীয় ছিল, সেরকমই সীমানাতেও যুদ্ধ করত, বিভিন্ন ক্ষেত্রে যুদ্ধ করত, কিছু ভারতীয় ছিল এবং কিছু ইউরোপীয় ছিল। ভারতীয় সেনাদের বলা হতো সিপাহী, এবং তোমরা এটাও ক্লাস 8-এ পড়েছিলে যে বাঙালিদের তারা নিত না, কারণ বাঙালিরা ভাত খেত বলে তারা রাজপুত, গুর্খা এবং নেপালিদের নিত সেনা হিসেবে। ঠিক আছে? সিপাহী হিসেবে। এবং এই সিপাহী ভারতীয় সেনাদের তারা সুযোগ সুবিধা থেকে বঞ্চিত রেখেছিল, তারা ঠিক মতন খাবার দাবার দিত না, তারা বেতন কম দিত, অতিরিক্ত পরিশ্রম করত, সুযোগ সুবিধা থেকে বঞ্চিত রেখেছিল। এই সমস্ত দাবি দাবা পূর্ণ না হওয়ার কারণে সিপাহীদের মধ্যে একটা ক্ষোভ সঞ্চারিত হয়েছিল, কিন্তু তারা সেই ক্ষোভের কারণে কোনো বিক্ষোভ প্রদর্শন বা আন্দোলনে অংশগ্রহণ করেনি। তারা যখন একটি গুজব রটে গেল যে এনফিল্ড রাইফেলের টোটাটা দাঁতে করে কেটে বন্দুকের ভেতরে পুড়তে হয়, ওই টোটাতে গরু এবং শূকরের চর্বি মেশানো আছে, এবং সেক্ষেত্রে হিন্দু এবং মুসলিম উভয়ই যারা সিপাহী ছিল তাদের ধর্মনাশের একটা আশঙ্কা ছিল, এবং সেই ধর্মনাশের আশঙ্কায় তারা আন্দোলন করে। ব্যারাকপুরে সেনা ছাউনিতে প্রথম আন্দোলন হয়, এবং মঙ্গল পাণ্ডে প্রথম শহীদ হয় সিপাহী বিদ্রোহে। এবং এই সিপাহী বিদ্রোহ বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়েছিল। এবং দেখো, এতদিন যে বিদ্রোহের কথা পড়েছিলে, কি মুন্ডা বিদ্রোহ, কোল বিদ্রোহ, নীল বিদ্রোহ, তারপরে ওয়াবি আন্দোলন, ফরাজি আন্দোলন, এই সমস্ত আন্দোলনকারী বা বিক্ষোভ প্রদর্শনকারী বা বিদ্রোহকারীদের কোনো অস্ত্র ছিল না সেভাবে। ঠিক আছে? তাই তারা ব্রিটিশরা পেরেছিল 23,000 নরনারী সাঁওতালকে মারতে। কিন্তু এখানে সিপাহীদের হাতে অস্ত্র আছে, তাহলে ব্রিটিশ সরকার এখানে ভয় পাচ্ছে, কিন্তু মধ্যবিত্ত শিক্ষিত শ্রেণী এই বিদ্রোহে অংশগ্রহণ করেনি, তারা সিপাহীদের সমর্থন করেনি। তোমরাও দেখে থাকবে যে হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় কিন্তু সিপাহীদের সমর্থন করেনি। তারা মনে করেছিল সিপাহীদের যদি সমর্থন করে তাহলে তারা তখন তো ইস্ট ইন্ডিয়া কোম্পানি ছিল না, ব্রিটিশ রাজকে চটাবে, এবং সেই চটালে তাদের যে সন্তান সন্ততি আছে তারা ব্রিটিশদের অধীনে কোনো চাকরি করতে পারবে না, এবং সুযোগ সুবিধা থেকে তারা বঞ্চিত হবে। এই সমস্ত কারণে এবার মহারানী ঘোষণাপত্র জারি করা হয় এই সময়। তাহলে 1857 সালে সিপাহী বিদ্রোহ হয়, এবং 1858 সালে যে মহারানী ঘোষণাপত্র জারি করা হয়েছিল, বলা যেতে পারে ভারতীয়দের ঠান্ডা করার একটা প্রয়াস ছিল। ঠিক আছে? এবং মহারানী ঘোষণাপত্রে
যেটা আমি আগেই বললাম যে মহারানী ঘোষণাপত্রে যে সমস্ত সুযোগ সুবিধা বলা হয়েছিল সেই সমস্ত সুযোগ সুবিধা থেকে কিন্তু ভারতীয়দের বঞ্চিতই রাখা হয়েছিল। তাদের ঠান্ডা করার প্রয়াসে এই মহারানী ঘোষণাপত্রের কিছু কথা জারি করা হয়েছিল, যেমন যেটা বলা হয়েছিল যে যোগ্যতা অনুযায়ী কাজ দেয়া হবে, তারপরে দত্তক পুত্র নেওয়া যাবে। দত্তক পুত্র যে আগে বলেছিল যে সত্যবিলোপ নীতি অগ্রাহ্য মানে তুলে নেওয়া হলো, এরকম অনেক কিছু, বা বর্ণ ধর্ম নির্বিশেষে কোনো রকমের ভেদাভেদ করা হবে না, যোগ্যতাকেই শিরোধার্য মানা হবে। ঠিক আছে, এই সমস্ত কিছু কথা বলা হয়েছিল। এবং 1858 সালে ভারতের একজন ভাইসরয় এলেন, তার নাম হচ্ছে লর্ড ক্যানিং। ঠিক আছে, এবং ব্রিটিশের পার্লামেন্ট সরাসরি ভারতের শাসনভার গ্রহণ করলো। ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতের যে শাসনভার গ্রহণ করে রেখেছিল সেখান থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে সরিয়ে সরাসরি ব্রিটিশের পার্লামেন্ট এলো, ভারতের শাসনভার গ্রহণ করলো। এবং অনেক কিছু প্রতিশ্রুতি দেয়া হলো। মহারানী ভিক্টোরিয়া ভারতের সম্রাজ্ঞী হলেন। ঠিক আছে, এরপরেই কিন্তু চরমপন্থী নরমপন্থী আন্দোলন হয়েছিল। প্রথমে নরমপন্থী, তারপরে চরমপন্থী, কিন্তু সেটা তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত নয়। তোমাদের যেটা আছে সেটা হচ্ছে ভারতীয়রা, বিশেষ করে উচ্চ বর্ণের উচ্চ শিক্ষিত মানুষেরা বুঝতে পারলো যে ব্রিটিশরা তাদের দাবি দাওয়া বা অভাব অভিযোগ পালনে কিন্তু পালন করা এড়িয়ে যাচ্ছে, তারা ঠিকমতো পালন করছে না। তাহলে এবং ভারতীয়দের মধ্যেও দেশপ্রেমের ভাব জাগরিত হয়নি। তাদের একটা সংঘবদ্ধ করার চেষ্টা করতে হবে, ঐক্যবদ্ধ করতে হবে, তাদের জনমত গঠন করতে হবে। সেই জন্য তারা সভা সমিতি গঠন করতে শুরু করলো। এবং এই সভা সমিতি যেটা হচ্ছে 19 শতকে প্রচুর সভা সমিতি গঠন হয়েছিল। তার মধ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ যে কটি বইতে দেয়া আছে সেটা হচ্ছে বঙ্গভাষা প্রকাশিকা সভা। এই সভার সভাপতি ছিলেন গৌরীশঙ্কর ভট্টাচার্য। এবং গৌরীশঙ্কর ভট্টাচার্যের অনেক কিছু পরিচয় আছে। তিনি প্রথম বাঙালি পুস্তক বিক্রেতা এবং প্রথম রঙিন বই অন্নদামঙ্গল কাব্য, যেটা ভারতচন্দ্রের লেখা, সেটা ছাপিয়েছিলেন। আচ্ছা, এরপরে জমিদার সভা, তারপরে হিন্দু মেলা এবং তারপর ভারত সভা, এই চারটে খুবই গুরুত্বপূর্ণ। এবং জমিদার সভা যেটা হয়েছিল, প্রথম বঙ্গভাষা প্রকাশিকা সভা অত গুরুত্বপূর্ণ ভূমিকায় অবতীর্ণ হতে পারেনি, কিন্তু জমিদার সভা কিছুটা জমিদারদের স্বার্থ রক্ষা করে চলেছিল। এবং হিন্দু মেলা যেটা হচ্ছে, হিন্দু মেলা কিন্তু নবগোপাল মিত্রের হিন্দু মেলা, এখানে স্বদেশিকতাই বেশি প্রচার করা হয়েছিল, স্বদেশি আনা, স্বদেশি ভাব। কিন্তু স্বদেশি ভাব আর রাজনৈতিক আদর্শ ছাড়া, রাজনৈতিক সংগঠনের ফলপ্রসূ প্রয়োগ ছাড়া শুধু স্বদেশি ভাব জাগরিত করা কিন্তু উদ্দেশ্য নয়। শুধু স্বদেশিয়ানা প্রচার করে কি হবে? একটা বলিষ্ঠ রাজনৈতিক পদক্ষেপ নিতে হবে, যে ক্ষেত্রে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে গিয়ে তাদের দাবি দাবাগুলো, ভারতীয়দের দাবি দাবাগুলো আদায় করে নিতে হবে। এই ছিল উদ্দেশ্য। কিন্তু সেই উদ্দেশ্য সাধন করার ক্ষেত্রে সবচেয়ে বেশি অগ্রণী ভূমিকা যেটা গ্রহণ করেছিল যে সভা, সেটা হচ্ছে ভারত সভা। এই ভারত সভা সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় এই ভারত সভার প্রাণ পুরুষ, এবং তারই উদ্যোগে ভারত সভার বিভিন্ন জায়গায় শাখা গড়ে উঠেছিল। এবং ইলবার্ট বিল বিতর্ক বিষয়টি উঠেছিল এখানে। এবং যেটা হচ্ছে সংবাদপত্র নিষিদ্ধকরণ আইন, নাট্যাভিনয় নিষিদ্ধ আইন, অস্ত্র আইন, এই সমস্ত কিছুর বিরুদ্ধে সরব হয়েছিল। এছাড়া সিভিল সার্ভিস পরীক্ষার বয়স 19 বছর থেকে 21 বছর করার দাবি করা হয়েছিল। এবং বিভিন্ন রকমের দমনমূলক, শোষণমূলক যে কার্যকলাপ আছে ব্রিটিশ সরকারের, সেই সমস্ত কিছুর বিরুদ্ধে এই ভারত সভা কিন্তু সরব হয়েছিল। এর পাশাপাশি যে কয়েকটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছিল, যেটা হচ্ছে আনন্দমঠ উপন্যাস লেখা হয়েছিল, যেখানে বন্দে মাতরম গান, স্বদেশ প্রেমের গীতা বলা হয় আনন্দমঠকে। ঠিক আছে, সেই বন্দে মাতরম গান কিন্তু রচিত হয়েছিল। বন্দে মাতরম গান গেয়েই কিন্তু বিপ্লবীরা নিজেদের জীবন উৎসর্গ করতে ঝাঁপিয়ে পড়তেন দেশের সেবায়। ঠিক আছে, এবং এখানে অনেক ইম্পর্টেন্ট কথা বলা আছে, যেমন প্রথম ভারতের পতাকাকে এঁকেছিল, সেই বন্দে মাতরম গানে সুর দিয়েছিলেন যদু ভট্ট, পতাকা এঁকেছিলেন ভিকাজি কামা, এই সমস্ত কিছু বলা আছে। দেবী মাতৃকার আরাধনার করা হয়েছিল দেশ ও মাতাকে।
ঠিক আছে, দেবী মাতৃকার রূপে মাতৃকাকে আরাধনা করা হয়েছিল এবং দেশকে মা হিসেবে জ্ঞান করা হয়েছিল। এই বন্দে মাতরম গানের মাধ্যমেই কিন্তু তারা দেশপ্রেমের ভাবনায় জাগরিত হয়। আর এখানে বর্তমান ভারত যেটা হচ্ছে বিবেকানন্দের লেখা, এবং বিবেকানন্দের আরও অনেক বই আছে, ভাববার কথা, পরিব্রাজক, প্রাচ্য পাশ্চাত্য। বর্তমান ভারতে তিনি কিন্তু সমস্ত ভারতবাসীকে নিজের ভাই হিসেবে বলেছেন এবং সমস্ত ধনী নির্ধন বিভিন্ন ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই ভারতীয়, সবাই ভারতবাসী এবং এক প্রাণ এক দেহ এবং সকলে আমরা মিলেমিশে একসাথে থাকব, এটাই তিনি এখানে বলেছেন। এবং সাধারণ মানুষের কল্যাণ সাধন করতে হবে, সাধারণ মানুষকে দেখতে হবে। আর গোড়া উপন্যাসের মাধ্যমে রবীন্দ্রনাথ ঠাকুর সেই স্বদেশপ্রেমের ভাবই জাগরিত করেছেন। গোড়া উপন্যাসে গোড়া ছিল খুবই গোঁড়ামি ছিল তার মধ্যে, কিন্তু সে জানতো না সে প্রকৃতপক্ষে ভারতীয়ই নয়, সে একজন আইরিশ এবং সে ভারতীয় কোনো মায়ের কোলে লালিত পালিত। সেটা যখন তার জানতে পারে তখন তার সব গোঁড়ামি ভেঙে যায়। এরপরে ভারত মাতার চিত্র, সেখানে তো ভারত মাতার প্রতিকৃতি আঁকা হয়েছে, অবনীন্দ্রনাথ ঠাকুর এঁকেছেন এবং ভারত মাতাকে গেরুয়া সাজে সজ্জিত করেছেন। ভারতবর্ষ হচ্ছে এইরকম একটা ত্যাগ তিতিক্ষা ঐতিহ্য বনেদি আনার একটা দেশ এবং যেখানে সমৃদ্ধিশালী একটি দেশ, যেখানে ত্যাগের মহিমা আছে, ঐশ্বর্য আছে, মাতৃত্ব আছে, স্নেহ আছে, সে সমস্ত কিছু তিনি উজাড় করে দিয়েছেন তার এই চিত্রতে এবং তার চিত্রকে কিন্তু অকণ্ঠ প্রশংসা করেছেন ভগিনী নিবেদিতা। আর চিত্রটি দেখো খুবই গুরুত্বপূর্ণ, এই ভারত মাতার চিত্র, অবনীন্দ্রনাথ ঠাকুরের বিষয়টি। এবং গগনেন্দ্রনাথ ঠাকুর ব্যঙ্গের মাধ্যমে কি করেছেন, বিভিন্ন ব্যঙ্গ করেছেন, কখনো ভারতীয়দের ব্যঙ্গ করেছেন, কখনো ব্রিটিশদের ব্যঙ্গ করেছেন, কখনো ব্রাহ্মণদের ব্যঙ্গ করেছেন। ব্যঙ্গের মাধ্যমে আমরা সরাসরি লেসন দিতে পারি, আদারওয়াইজ আমরা ব্যঙ্গ করতে পারি। সেই ব্যঙ্গ করেই কিন্তু তিনি কিছু শেখাতে চেষ্টা করেছেন। যেমন খল ব্রাহ্মণ বলে তিনি ভণ্ড ব্রাহ্মণকে তুলে ধরেছেন, বাবু আনা দেখাচ্ছে ভারতীয়রা, সেইটা ব্রিটিশদের আদব কায়দা তখন নকল করে নিজেদের যে ঐতিহ্য, নিজেদের সংস্কার এগুলো ভুলে যাচ্ছে, সেটাও তিনি ব্যঙ্গ করেছেন। অবশ্যই এটা গুরুত্বপূর্ণ। এই হচ্ছে ঘটনা। আজকের মতো এই পর্যন্ত। এগুলো নিয়ে বিস্তারিত ভিডিও আছে, তোমরা দেখে নিতে পারো, প্লে লিস্টে গেলেই কিন্তু দেখতে পাবে।